পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় শেষ ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই ধাপে মোট ১৪২টি আসনে ভোট হচ্ছে। এর মধ্যে রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া। এছাড়া ট্রাইব্যুনালে আবেদনের নিষ্পত্তি হওয়ার পরে দ্বিতীয় দফার ভোটে পাশ হওয়া ১,৪৬৮ জনের নাম যুক্ত হয়েছে ভোটার তালিকায়। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ভোটারদের প্রথম চূড়ান্ত তালিকা প্রকাশ করে কমিশন। এরপর থেকে ধাপে ধাপে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হয়। অন্যদিকে দ্বিতীয় দফায় ভোটের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ভবানীপুর, কেননা এই আসন থেকে লড়াই করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার শক্তিশালী প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। গত বিধানসভা ভোটে শুভেন্দুর কাছে নন্দীগ্রামে পরাজিত হয়েছিলেন মমতা। মেশিন খারাপ হয়েছে, এখন বলতে ডিসপুট হয়েছে, টেকনিশিয়ান আসবে, টেকনিশিয়ান আসার পরে তারপর হবে। আরো 5 মিনিট ওয়েট করুন, 5 মিনিট ওয়েট করুন, করতে করতে প্রায় 10 মিনিট অলরেডি পাস। মেশিন খারাপ ছিল বলে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে। নতুন কি হয়েছে ভিতরে জানি তো, আমাদের লাইন ছিল, লাইনে ডেকে নিয়ে দিয়েছে, প্রতিবন্ধী ছিল, নিয়ে চলে গেছে। ভোট ভালো, এখানে কোনো ঝামেলা হয় না, সব নিজেদের এলাকা তো ভোট এসে ভোট দিয়ে চলে যায়। পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় ধাপে নির্বাচনের আরও খবর জানাতে ভবানীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, এবার তো এই আসনটাই সবচেয়ে আলোচিত, মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াইয়ের জন্য। আগের বার তো শুভেন্দুর কাছে হেরেছিলেন মমতা, এবারের অবস্থা কেমন মনে হচ্ছে আপনার কাছে? ভবানীপুর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকেই কিন্তু ছোট হয়েছেন, বড় হয়েছেন, রাজনীতি করেছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন, এবং কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস এবং তারপর মুখ্যমন্ত্রী। যে দীর্ঘ যাত্রার সাক্ষী সবটাই কিন্তু এই ভবানীপুরের মাটি থেকে। তো স্বাভাবিকভাবেই ভবানীপুর কেন্দ্রে এবার নন্দীগ্রামের মতোই কিন্তু লড়াই বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী, যারা একটা সময় একই সঙ্গে কংগ্রেস করেছেন, পরবর্তীতে তৃণমূল করেছেন। মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার ক্যাবিনেট মিনিস্টার ছিলেন শুভেন্দু অধিকারী। পরবর্তীতে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেন এবং 2021 সালে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়ে বিরোধী দলনেতা হন। 2026 সালে বিধানসভা নির্বাচন এবং আজ যে ভোটটা হচ্ছে এই ভবানীপুরে, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী এই শুভেন্দু অধিকারী। তো স্বাভাবিকভাবে এই জায়গার জিওগ্রাফিটা কিন্তু, ডেমোগ্রাফিটা কিন্তু একটু ভিন্ন ঘটনা। এখানে অবাঙালি ভোটের সংখ্যাটা বেশি। স্বাভাবিকভাবে শুভেন্দুর দিকে একটা অংশ ঝুঁকেছে এমনটাও বলছেন, এবং পাশাপাশি যেহেতু বিজেপি বলেছে যে তাদের ইস্তেহারে 3,000 টাকা আর কি গৃহবধূদের লক্ষ্মীর ভান্ডারের টাকা যেমনটা তৃণমূল দেয়, তেমনটা তারা যদি সরকার গঠন করে তো দেবে। সেক্ষেত্রে কিন্তু একটা অংশের মহিলারা ঝুঁকেছে এমনটা দাবি করছে। শুভেন্দু, আগের বারের ভোটের দিনও বেশ কিছু সত্যজিৎ জানতে চাই যে আগের বারের ভোটের দিনও বেশ কিছু সহিংসতা হয়েছে। এবার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? সকাল থেকে কিন্তু গতবারের মতোই, আগের দফার মতোই কিন্তু কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ পর্ব চলছে। বুথের ভিতরে আমি দেখাবো, এখানে কিন্তু দূরে আছে রাজ্য পুলিশ এবং ভিতরে টোটাল বুথের বিষয়টা নিয়ন্ত্রণ করছে কিন্তু কেন্দ্রীয় বাহিনী। তো স্বাভাবিকভাবে নিরাপত্তা খুব ভালো আছে যেহেতু, এবং দ্রুত সেগুলো মেরামতের চেষ্টা করা হচ্ছে এবং রিপ্লেস করে কিন্তু পুনরায় ভোট গ্রহণের কোথাও কোথাও শুরু হয়েছে, কোথাও কোথাও এখনো পর্যন্ত শুরু হয়নি। এবং সকাল থেকে কিন্তু প্রথম দফার মতোই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সত্যজিৎ, আপনি আছেন, খবর রাখতে থাকুন, নিশ্চয়ই আরো জানবো পরবর্তী সংবাদ সংযোগে। পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় ধাপের নির্বাচনের সবশেষ খবরাখবর নিয়ে সত্যজিৎ চক্রবর্তী যুক্ত ছিলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে সময় লাগে 1 বছরেরও বেশি সময়, আর খরচ করতে হয় হাজার হাজার ডলার। তবুও পল, এলা বা মার্গোর মতো হাজারো মার্কিন নাগরিকরা মনে করছেন নাগরিকত্ব ত্যাগ করা ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা নেই। এদিকে মার্গো যখন তার মার্কিন নাগরিকত্ব ত্যাগের সিদ্ধান্ত নেন, তখন তিনি 30 বছর ধরে লন্ডনে বসবাস করছেন। এমনকি লন্ডনের মার্কিন কনসুলেটে নাগরিকত্ব ছাড়ার জন্য অপেক্ষমান তালিকায় থাকতে হয় 14 মাসেরও বেশি। সিডনি বা কানাডার বড় শহরগুলোতেও চিত্রটা একই। এমনকি ইউরোপের অনেক শহরেই এই প্রক্রিয়ার জন্য অন্তত 6 মাস অপেক্ষা করতে হচ্ছে। বাধ্য হয়ে মার্গো বেলজিয়ামের ঘেন্ট শহরের কনসুলেটে যান, যেখানে তিনি শপথ নিয়ে জানান যে স্বেচ্ছায় এবং কারো দ্বারা প্ররোচিত না হয়েই নাগরিকত্ব ছাড়ছেন তিনি। গত 1 দশকে মার্গোর মতো হাজার হাজার আমেরিকান তাদের পাসপোর্ট ফেরত দিচ্ছেন। 2000-এর দশকে এই সংখ্যা
বছরে মাত্র কয়েকশো থাকলেও 2014 সালের পর থেকে তা হাজারে পৌঁছেছে। 2024 সালে এ সংখ্যার রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে হোয়াইট হাউস সংবাদদাতা সমিতির নৈশভোজে গুলি চালানো বন্দুকধারী কোল টমাস অ্যালেনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। সোমবার অ্যালেনকে করা পাহারায় ওয়াশিংটন ফেডারেল আদালতে হাজির করা হয়। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ সাংবাদিকদের বলেন, তদন্তকারীদের ধারণা অ্যালেন মূলত ট্রাম্পকে লক্ষ্য করেই এই হামলা চালিয়েছেন। পরে প্রসিকিউটর জানান, দোষী সাব্যস্ত হলে অ্যালেনের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আদালত অ্যালেনকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত রিমান্ডে রাখার আদেশ দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সহিংসতার যে ধারা দেখা যাচ্ছে, এই ঘটনাকে তারই অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। শনিবারের এই নৈশভোজে সাংবাদিকদের পাশাপাশি অনেক প্রভাবশালী রাজনীতিক উপস্থিত ছিলেন। গুলির শব্দে আতঙ্কিত হয়ে অতিথির টেবিলের নিচে আশ্রয় নেন আর নিরাপত্তা কর্মীরা দ্রুত ট্রাম্পকে মঞ্চ থেকে সরিয়ে নেন। ইরানের ছায়া ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত 35 ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। এদিকে হরমুজ প্রণালীতে ইরানের পদক্ষেপে নিন্দা জানিয়েছে উপসাগরীয় আরব দেশগুলো। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কয়েক হাজার কোটি ডলারের অবৈধ অর্থ স্থানান্তর হয়েছে। এই অর্থ ইরানের শাসক গোষ্ঠীর চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের কর্মী, আঞ্চলিক মিত্র এবং বৈশ্বিক অর্থনীতির জন্য সরাসরি হুমকি। মার্কিন অর্থমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য এটি একটি সতর্ক বার্তা। কোনো প্রতিষ্ঠান যদি এই নেটওয়ার্ককে সহায়তা করে তবে তারা কঠোর পরিণতির মুখে পড়বে। এদিকে সৌদি আরবে অনুষ্ঠিত জিসিসির এক বিশেষ বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে হরমুজ প্রণালীতে ইরানের পদক্ষেপের জন্য নিন্দা জানানো হয়। প্রণালীটি বন্ধ করা, নৌ চলাচলে বাধা সৃষ্টি এবং নিরাপদ চলাচলের জন্য ফি আরোপের যে কোনো উদ্যোগকে অবৈধ কর্মকাণ্ড বলে প্রত্যাখ্যান করা হয়। বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী খুলে দিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে ইরান, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরান ভেঙে পড়ার মতো অবস্থায় রয়েছে, পাশাপাশি তাদের নেতৃত্বের সংকট সমাধানের চেষ্টা চলছে। তারা চায় যুক্তরাষ্ট্র যেন যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালী খুলে দেয়। এর আগে যুক্তরাষ্ট্র জানায়, ইরানের দেয়া প্রস্তাব পর্যালোচনা করছেন ট্রাম্প সহ তার জাতীয় নিরাপত্তা দলের সদস্যরা। এই প্রস্তাবে ট্রাম্প সন্তুষ্ট হতে পারেনি বলে বিভিন্ন সূত্রে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। পাশাপাশি যুদ্ধ বন্ধে ইরানের পাঠানো নতুন প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প, যদিও যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নোবেনজিয়া। জাতিসংঘ বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি। এ সময় রাষ্ট্রদূত বলেন, যুদ্ধের পুরো দায়ভার ইরানের উপর চাপানোর একটি চেষ্টা চলছে, কিন্তু যুদ্ধের সময় কোনো উপকূলীয় দেশ আক্রান্ত হলে নিরাপত্তার স্বার্থে তারা নিজ জলসীমায় জাহাজ চলাচল সীমিত বা নিয়ন্ত্রণ করতে পারে। এ সময় পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ তোলেন তিনি। নোবেনজিয়া বলেন, কৃষ্ণ সাগরে রাশিয়ার বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলায় সমর্থন দিয়ে ইউরোপীয় দেশগুলো আইন লঙ্ঘন করছে। তারা তাদের বেআইনি কর্মকাণ্ডকে একতরফা জবরদস্তিমূলক ব্যবস্থার আড়ালে লুকানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন নোবেনজিয়া। ইসরায়েলের বিমান হামলায় দক্ষিণ লেবাননে 3 স্বাস্থ্যকর্মী সহ অন্তত 5 জন নিহত হয়েছেন, এই খবর প্রকাশ করেছে আল জাজিরা। ইসরায়েল সীমান্তের কাছের টাইর জেলায় মাজদাল জাউন শহরে এই হামলা হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন, তাদের মধ্যে 3 জন স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন। এর আগের আলাদা আলাদা এক হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছিলেন তারা। এদিকে ঘটনাস্থলে উদ্ধারকারী দলের সঙ্গে থাকা 2 লেবানিজ সেনাও আহত হয়েছেন। বিশ্বের প্রধান তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক এবং ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আগামী 1 মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আমিরাতে এই পদক্ষেপ তেল রপ্তানিকারক দেশগুলোর জোটের জন্য বড় ধরনের ধাক্কা হিসাবে দেখা হচ্ছে। বিশেষ করে এমন এক সময়ে আমিরাত এই সিদ্ধান্ত নিল যখন ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি করেছে। আমিরাতের এই সিদ্ধান্তের পেছনে আঞ্চলিক রাজনৈতিক অসন্তোষও কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে, কারণ আগেই ইরানের হামলার মুখে পর্যাপ্ত সমর্থন না পাওয়ার অভিযোগ তুলেছে দেশটি।
1960 সালে প্রতিষ্ঠিত ওপেক বিশ্বব্যাপী তেল সরবরাহের ক্ষেত্রে নতুন শক্তিশালী সংগঠন। এই সংস্থাটি বিশ্বের মোট তেল সরবরাহের 1/3-এরও বেশি উৎপাদন করে। আমিরাত বের হয়ে যাওয়ার ঘোষণার পর ওপেকের বর্তমান সদস্য সংখ্যা 11। বৈশ্বিক জ্বালানি রাজনীতিতে নতুন এক মোড় তৈরি করেছে সংযুক্ত আরব আমিরাতের ওপেক ও ওপেক প্লাস জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা। এমন এক সময় এই সিদ্ধান্ত এলো যখন ইরানকে ঘিরে চলমান সংঘাত বিশ্ববাজারে তেলের সরবরাহ ও দামের উপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। এদিকে ওপেকের এই শক্তি ক্ষয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি বড় জয় হিসেবে গণ্য হচ্ছে। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। 5 দশকেরও বেশি সময় পর জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক এবং ওপেক প্লাস থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার দেয়া এই ঘোষণাটি কার্যকর হবে আগামী 1 মে থেকে, যা বৈশ্বিক জ্বালানি রাজনীতিতে তাৎপর্যপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এই আকস্মিক সিদ্ধান্ত জোটটির কার্যত নেতৃত্বদানকারী সৌদি আরবের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ইরানকে ঘিরে চলমান সংঘাতের কারণে যখন বিশ্ব অর্থনীতি এক নজিরবিহীন জ্বালানি সংকটের মধ্যে রয়েছে, ঠিক সেই সময় আমিরাতের এমন পদক্ষেপ তেল রপ্তানিকারক দেশগুলোর এই জোটকে দুর্বল করে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। দীর্ঘদিন ধরে ওপেকের সক্রিয় সদস্য থাকা আমিরাতের এই প্রস্থান জোটের অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। উৎপাদন কোটা কিংবা ভূ রাজনৈতিক ইস্যুতে মতপার্থক্য থাকা সত্ত্বেও এতদিন ওপেক নিজেদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে, কিন্তু এই সিদ্ধান্ত সেই ঐক্যে স্পষ্ট ফাটল ধরিয়েছে। এদিকে ওপেকের সদস্য পদ ত্যাগের এই ঘটনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় ধরনের জয় হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প বরাবরই এই জোটের সমালোচনা করে আসছেন। তার অভিযোগ, ওপেক তেলের দাম বাড়িয়ে পুরো বিশ্বকে ঠকাচ্ছে। তার যুক্তি ছিল, মার্কিন সামরিক বাহিনী যেখানে উপসাগরীয় দেশগুলো সুরক্ষা দিচ্ছে, সেখানে তেলের চড়া দাম বজায় রেখে তারা যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। এদিকে আমিরাতের এই সিদ্ধান্তের পেছনে আঞ্চলিক অভিমান এবং নিরাপত্তাজনিত উদ্বেগও বড় কারণ হিসেবে উঠে এসেছে। ইরান যুদ্ধ চলাকালে একাধিক হামলার মুখে পড়লেও আরব বিশ্বের দেশগুলো থেকে প্রত্যাশিত সহায়তা পায়নি বলে অভিযোগ রয়েছে আমিরাতের। ফলে কৌশলগত অবস্থান পুনর্বিবেচনা করে এই জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। শারমিন স্বপ্না, 71। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা সংলাপ ও শান্তি চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে আরও এক দফা বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় 3%। এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেল বিক্রি হয় $111.22, যা সোমবারের চেয়ে $2.99 এবং শতকরা হিসেবে 2.76% বেশি। এদিকে তেলের দাম $110 ছাড়িয়ে যাওয়াকে বাজারের জন্য বিপদ সংকেত বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। অন্যদিকে শান্তি আলোচনা থমকে যাওয়া এবং হরমুজ প্রণালী পুনরায় খোলা নিয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত না থাকায় ব্যবসায়ীরা বৈশ্বিক সরবরাহের একটি গুরুত্বপূর্ণ ধমনীতে দীর্ঘস্থায়ী বিঘ্ন ঘটার বিষয়টি বিবেচনা করছেন। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।